যেখানে AMD CPU আছে সেখানে জামান ভাই দেখেন Asus এর প্রোডাক্ট লাইনআপ এখন আর শুধু আপনার ল্যাপটপ, ডেস্কটপ, মনিটর, কিবোর্ড, মাউস, পেরিফেরাল, ব্যাগ, তারপরে চেয়ারই সীমাবদ্ধ নাই, এখন তারা লাইট নিয়েও কাজ করতেছে। এই লাইটটা দেখেন কি চমৎকার, মানে এটা Asus এর জিনিস। ও সরি, অ্যাপাচার, এ দেখলেই Asus। সরি সরি। আমরা এখন আছি Asus HQর সামনে, যেটা হচ্ছে তাইওয়ানের মেইহু ডিস্ট্রিক্টে আই থিঙ্ক। চলুন Asus HQর ভিতরে যাই, গিয়ে দেখি যে তারা কি কি প্রিপারেশন নিয়েছে এইবারে কম্পিউটেক্সের জন্য, কোনো স্নিক পিক পাওয়া যায় কিনা। চলে আসছি আমরা Asus HQর মধ্যে। আমার ক্যামেরা গেটে প্রায় আটকায় গেছে এবং আসার পরে প্রথমেই যেটা চোখে পড়ে সেটা হচ্ছে এই মহিষটা। এই মহিষটা আমরা মনে হয় সর্বশেষ 5, 6, 7 বছর আগে দেখছি, যার সারা গায়ে বিভিন্ন ট্রানজিস্টরস লাগানো। সেই মহিষটা এখনও আছে এবং এইখানে Asusের কিছু এক্সক্লুসিভ মডের পিসি দেখা যাইতেছে। অন্য লেভেলের মড, এই একটা, ওই একটা। এটা হচ্ছে ইভা 1 ব্লু পার্পল কালার করছিল। আর এই পাশে হাইপেরিয়ন কেসের এটা আমরা বিল দেখতে পাইতেছি, এটা হচ্ছে ইভা 2। এটা কোনো কাস্টম কেস বিল্ড করা হয় নাই, জাস্ট কাস্টম কেস যেটা তারা লঞ্চ করছে হাইপেরিয়ন, তার সাথে জিপিউটা, পিএসইউ যা যা আছে তাই। আর ইভা 1-এর মনিটর আর একটা রাউটারও এখানে রাখা আছে দেখতে পাচ্ছি। আর এই পাশে তাদের আগের জেনারেশনের জিপিউগুলো রাখা 4090 ম্যাট্রিক্স সিরিজের। আর এরপর আমরা ল্যাপটপ দেখতে পাচ্ছি জেনবুক ডুও, এর নিচে আর একটা স্ক্রিন আছে, ইয়েস। তারপর একটা ম্যাগনেটিক কিবোর্ড, দ্যাট ইজ জেনবুক ডুও। These are the new ROG routers, দেখতে জোস। তারপরে জেন AIO নামে একটা অল ইন ওয়ান পিসি আছে, এটা বাংলাদেশে নাই, আসে নাই কখনো। এখানে একটা পোর্টেবল মনিটর আর Asusের NUC মানে ইন্টেলের যে নাক সিরিজ ছিল স্মল মিনি পিসি, সেটা Asusকে ইন্টেল দিয়ে দিছে। এই আর কি, এই হচ্ছে Asus HQর এন্ট্রান্স। এরপরে আমরা ভেতরে চলে যাব, কোথায় কি হচ্ছে আর একটু গভীরভাবে দেখার চেষ্টা করব। Asusের HQ বিল্ডিংয়ে গিয়ে শুনলাম কাহিনী ওই বিল্ডিংয়ের না, ঘুরে দিল। প্রায় 500 মিটার হাইটে আর এক বিল্ডিংয়ে আসলাম, এটা হচ্ছে লিডং বিল্ডিং। লিডং বিল্ডিংয়ে যাই, গিয়ে দেখি এইখানে কি কাহিনী হয়। অনেক দেশে অনেক ক্রিয়েটররা চলে আসছে, এই পাশে পানি পড়তেছে, অথচ ওয়াটার ড্যামেজের গ্যারান্টি নেই। সো উই আর এট দ্য ROG ল্যাব। এইখানে আমাদের দেশি ভাই Asusের সোহান ভাই আছে। সোহান ভাই ইজ ভেরি বিজি, আমরা একটু শোনার চেষ্টা করি উনি কী বলতেছে। গ্রেট, সাউন্ডস গ্রেট। Hello. He's from PC Builders Bangladesh. He's actually the leading tech reviewer in Bangladesh. But sometimes he say very bad word about the ROG ডে শুরু হইতেছে। এখানে ROG তার মিডিয়া ডেতে কিছু এক্সক্লুসিভ জিনিস আমাদের দেখাবে, যেটা আজকে রাত 1টা পর্যন্ত পাবলিক করা যাবে না। NDA সাইন করে আসছি, জেল জরিমানা দিবে। তবে ফেক আইডি দিয়ে করলে কি হবে এই বিষয়ে আমরা জানি না। ইংরেজিতে বলতে পারতেছি না, বাংলায় বলতে পারতেছি। ছিদ্র করা নিষেধ। তো আমরা এখন ইভেন্টটা দেখি, তারপর প্রোডাক্টগুলো দেখব। Harpy-2S মোটামুটি আইডিয়া পাইলাম। আমাদের একটা থিয়েটারের মতো জায়গায় ওদের প্রোডাক্টগুলো নিয়ে ডেমনস্ট্রেট করলো। এখন ফিজিক্যালি প্রোডাক্টগুলো দেখার সিচুয়েশন তৈরি হয়েছে আর কি। এখানে আছে ডিসপ্লে করা, আমার সাথে আছে আকিব, অতুল, ক্যামেরার পিছনে আছে মান্না, পিয়াস ভাই। চলে আসো, গিয়ে দেখে হাবিবিরা ROG'র কি কি আনছে। প্রথমেই দেখতেছি কিবোর্ড মাউস, তারপরে এইখানে একটা ল্যাপটপ, তারপরে এইখানে আছে ROG Flow Z13 আর আপনার পোর্টেবল জিপিউ যেটা 5090। এই যে সেই পোর্টেবল জিপিউটা, ক্যামেরাম্যানরা আটকাই দিছো তাকে। পোর্টেবল জিপিউটা আমরা দেখতে পাইতেছি। এরপরে একটা প্রিবিল্ড ডেস্কটপ সিস্টেম আর অনেক কিছু আছে। চলেন একটু একটু ঘুরে ঘুরে দেখি। Asusের প্রোডাক্ট লাইনআপ এখন আর শুধু আপনার ল্যাপটপ, ডেস্কটপ, মনিটর, কিবোর্ড, মাউস, পেরিফেরাল, ব্যাগ, তারপরে চেয়ারই সীমাবদ্ধ নাই, এখন তারা লাইট নিয়েও কাজ করতেছে। এই লাইটটা দেখেন কি চমৎকার, মানে এটা Asus এর জিনিস। ও সরি, অ্যাপাচার, এ দেখলেই Asus। সরি সরি।
আমরা আরও জিএ সিরিজের অনেকগুলো প্রোডাক্টসই ওভারভিউ করবো, তার মধ্যে মূলত অন্যদিকে যাওয়ার আগে স্পেশাল সেগমেন্ট আছে, আমার সেগমেন্টই আছে, কিন্তু তার আগে আমার আরেকটা সেগমেন্ট আছে, সেটা হচ্ছে কিবোর্ড। সো আরওজি মূলত গেমিং সিরিজের কিবোর্ড বানাতে খুবই ইউজ টু, ঠিক আছে। তার মধ্যে সবচেয়ে ইউনিক যেটা দেখতেছি সেটা হচ্ছে যে দিস স্প্লিট কি সেন্সিং কিবোর্ড। এই কিবোর্ডটা মূলত স্প্লিট করা যায় অ্যান্ড খুব সম্ভবত আবার চাইলে একটা ফুল ফর্ম একটা ইউজ করা যায়। লাইক এটা ম্যাগনেটিক্যালি খুব ইজিলি আটকে যায়, ইউ ক্যান ইউজ ইট লাইক এ রেগুলার ওয়ান কিবোর্ড আর স্প্লিট ইট লাইক দিস ওয়ান। সো এভাবে ইউজ করার অ্যাডভান্টেজটা কি, যে আর্গোনমিক্যালি হাত সুইচ পজিশনে থাকে এবং মোটামুটি খুব তাড়াতাড়ি ইউজ করা যায়। আর স্পেশালি এফপিএস গেমে আমার মোস্ট অফ দ্য কেসে রাইট হ্যান্ড ইউজ হয়। আপনি চাইলে এটাকে এভাবে রেখে দেন হচ্ছে যে আপনি এইখানে কিবোর্ডে হাত রেখে আপনি মাউস চাইলে ইউজ করতে পারেন সেক্ষেত্রে। এবং এইটার একটা রিস্ট্রেসড ভার্সন আছে, এই রিস্ট্রেসটাও মূলত ম্যাগনেটিক্যালি খুব সম্ভবত অ্যাটাচ হয়, যথেষ্ট ওয়েট আছে সেই ক্ষেত্রে। মোটামুটি এখানে ভলিউম নব আছে এবং এটাকে আর্গোনমিক্যালি একটু আপরাইট করার একটা অপশন আছে, সো দ্যাট ইউ ক্যান ইউজ ইট লাইক দিস ওয়ে। সো দিস ইজ দ্য মডেল অফ আরওজি ফালসাতা। এখানে সুইচ হিসেবে ইউজ করতেছে আরওজি HFX V2 ম্যাগনেটিক সুইচ। সো গেমিং এর ক্ষেত্রে ম্যাগনেটিক সুইচ ইজ খুবই কমন প্র্যাকটিস হয়ে গেছে, ম্যাগনেটিক বা হল সেন্সিং টাইপের সুইচ না থাকলেই না। সেই ক্ষেত্রে আরওজি সুইচের ক্ষেত্রে খুব সিরিয়াসলি কাজ করতেছে। দিস ইজ দ্য সুইচ, ম্যাগনেটিক সুইচ, এবং আরওজির ব্র্যান্ডিং করা, খুব সম্ভবত নিজের জিনিস, বাট দিস ইজ দ্য বিগেস্ট ভার্সন অফ দ্য সুইচ। সো এইখানে প্রেস করলে আমার যে অ্যাক্টিভেশন পয়েন্ট এখানে দেখা যাইতেছে। তো আমি কতটুকু অ্যাক্টিভেশন পয়েন্ট করছি, এটা ট্রাভেল ডিস্টেন্স 3.5 মিলিমিটার, ইনিশিয়াল ফোর্স 32 গ্রাম, খুবই লাইট ওয়েট একটা টাইপের সুইচ, এবং টোটাল ফোর্স লাগে হচ্ছে যে 49 গ্রাম ফোর্স। এবং এটা যদি সাউন্ড বলতে চাই, এটা মোটামুটি ভালোই সাউন্ডিং, ইট সাউন্ডস ভেরি গুড। সো মোটামুটি আরওজি নতুন গেমিং লাইন আপের এই স্প্লিট কিবোর্ডটা হইতে পারে একটা ভালো অপশন, যদি আরওজি সিরিজের কিবোর্ড মানে একটা এক্সেপশনাল টাইপের কিছু। এবং তাদের সিরিজে হচ্ছে যে হাইপার 2S নামে দুটা মাউস সিরিজ বের করা হয়েছে, যেটা কিনা হচ্ছে যে হোয়াইট এবং ব্ল্যাক ভ্যারিয়েন্টও পাওয়া যায়, সেটা খুব সম্ভবত খুবই লাইট ওয়েট হওয়ার কথা। সো দিস ইজ দ্য আরওজি লাইট ওয়েট মাউস সোফার। টু বি ভেরি অনেস্ট, ইজিলি আপনার গেমিং ইউজের জন্য খুবই ইজিলি ফ্লিক শট বা ওই ধরনের করার জন্য। ইউজুয়ালি আমি ক্র গ্রিপ করি না, ইউজুয়ালি পাম গ্রিপ করি, ওই টাইপের গ্রিপের জন্য খুবই ভালো। এবং পুরোটা ইপিটিএফ ফিট দিয়ে করা, এবং এই মাউসটার ওয়েট সর্বোচ্চ 47.6 গ্রাম। সোফার ওয়্যারলেস মাউসের যে ইস্যুটা থাকে সেটা হচ্ছে ব্যাটারি ওয়েট ডিস্ট্রিবিউশনটা। তো এটার ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুবই ভালো, 47 গ্রামের মতো একটা মাউস। সোফার এটাতে ইউজ করা হয়েছে হচ্ছে যে আরওজি স্পিডনো বা 8K ওয়্যারলেস টেকনোলজি। সো আই গেস দ্য ওয়্যারলেস টেকনোলজিটা বা 8K যে সেন্সরটা সেটা এর মধ্যে বিল্ট ইন, এবং এখানে ট্রাই মোড অপশন রয়েছে, ব্লুটুথ 2.4 GHz এবং ওয়াইড মোডে অবভিয়াসলি, এবং ডিপিআই এবং পেয়ার মোডটা নিচেই আছে। অপটিক্যাল ম্যাক্রো সুইচও ইউজ করা হয়েছে। সো এইখানে আরওজি এর যে অপটিক্যাল সুইচ সেটা ইউজ করা হয়েছে। So far it feels good. I mean, এটার হোয়াইট ভার্সন বলেন, ব্ল্যাক ভার্সন বলেন, ইট ফিলস গুড, যদিও হোয়াইট ভার্সনটা আসলে বেশি সুন্দর দেখে। সো স্পিডনোভা ইজ দ্য ফ্ল্যাগশিপ অপশন ফর দ্য মাউস, অ্যান্ড এখানে আরও কিছু অপশন আছে। লাইক এইখানে প্রথমেই আছে আমাদের কাছে হার্ডওয়ে 2 এইটাও মোটামুটি সর্বোচ্চ 8K সাপোর্টেড। এরপরে আসে MS মিনি, যেটা হচ্ছে যে মোটামুটি 42K DPI পর্যন্ত সাপোর্ট করে। ইউজুয়ালি ফ্ল্যাগশিপ সেন্সর যেটা ধরা হয় টিভিকে বাজেটে, ওটা সর্বোচ্চ 26,000, বাট এটা 42K পর্যন্ত সেন্সিং সাপোর্ট করতে পারে সেই ক্ষেত্রে। এবং এইখানে অপটিক্যাল ম্যাক্রো সুইচও ইউজ করা আছে অ্যাজ ইউজুয়াল, এবং ব্যাটারি হিসেবে ইউজ করা আছে খুব সম্ভবত 290 মিলিঅ্যাম্পিয়ার, যেটা কিনা টোটাল ইউজেজে সর্বোচ্চ হলে 4 থেকে 5 দিন দিতে পারে, এটা ডিপেন্ডিং অন ইউসেজ। তাও ব্যাটারি ব্যাকআপ সম্বন্ধে এখনো কিছু বলা যাচ্ছে না, কারণ এটা এখনো তাদের ফুল রিলিজ ভার্সন না। এর বাইরে আরও আছে হচ্ছে দিস ওয়ান ইজ দ্য হারপে এইস, যেটা হচ্ছে তার আগের ভার্সনটা, এবং এটা হচ্ছে যে এইম ল্যাব এডিশন। সো আমরা যারা FPS গেম টেম খেলি তারা জানি যে এইম ল্যাবস হচ্ছে যে ওয়ান অফ দ্য পপুলার গেমিং প্র্যাকটিসিং টুল টাইপের একটা অপশন। সেই এইম ল্যাব এডিশন আর একটা মাউস হচ্ছে যে হারপে এইস বের করছে আসুস। এটার যদি অন্যান্য স্পেসিফিকেশনের ব্যাপারে যদি বলা হয়, সেখানে এই একই রকমই সেন্সর ইউজ করা হয়েছে, 8K সর্বোচ্চ পোলিং রেট পর্যন্ত সাপোর্টেড দিস ওয়ান, এবং কাস্টমাইজেশন সহ আর্মোরিকেটেড টাইপের সফটওয়্যার সাপোর্ট তো আসে। এবং এখানে স্পেসিফিক্যালি এই মাউসটার একটা এইমল্যাব লোগোটাও দেওয়া আছে। এবং লাস্ট যেটা হচ্ছে যে কেরিস 2 ওয়্যারলেস এস, সবগুলো মাউসের লাস্টে এসে কেরিস 2 টাইপের একটা আছে। এটার ওয়্যারলেস ডঙ্গলটা হাইড করার জায়গাটা আসলে খুবই সুন্দর। আই মিন এমনভাবে হাইড হয়ে থাকে যে ইউ নেভার নো যে এখানেই ডঙ্গলটা আছে। তো খুবই প্র্যাকটিক্যাল ওয়েতে দেওয়া। 54 গ্রামের মতো একটা ওয়েট এটার। সো লাইটেস্ট যেটা ছিল সেটার সর্বোচ্চ ওয়েট ছিল 47 গ্রাম, দিস ওয়ান ইজ 54 গ্রাম, এবং এতে সর্বোচ্চ হচ্ছে যে 8K পোলিং রেট সাপোর্ট করে। আই ডোন্ট নো বা আই এম নট শিওর দ্যাট এটার জন্য স্পেসিফিক্যালি ডঙ্গল কিনতে হবে কিনা। সো আউট অফ দ্য বক্স হয়তো এটা 1K 2K সাপোর্ট করতে পারে, এবং বাদ বাকি কাস্টমাইজেশন এবং অপটিক্যাল সুইচ সবগুলাই সেম। এবং যদিও এখানে আসলে স্পেসিফিকেশনে ব্যাটারি ব্যাকআপ নিয়ে খুব একটা কথাবার্তা বলা হয়নি, বাট এখানে রিপ্রেজেন্টেটিভ যে আছে
তাকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে এটা সর্বোচ্চ 290 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যাকআপ সহ আসতেছে, যদিও এই ভার্সনটা না, RP2 এডিশনটা সর্বোচ্চ 290 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যাকআপের সাথে আসতেছে। এবার হলো আমার সেকশনটা, মেইনলি আমরা মনিটর রিভিউ করে থাকি স্টুডিওতে, আসলে অনেক গেমিং মনিটরই আসছে এবং এখানে অনেকগুলো আসুসের নতুন গেমিং মনিটর দেখা যাচ্ছে। তার মধ্যে বলতে গেলে সবগুলো ওলেড প্যানেল এবং এগুলোর মধ্যে যেগুলো আছে অনেকগুলো ডুয়াল মোডও সাপোর্ট করে। বাট আসল যেই মজাটা সেটা একটু পরে, বাট মেইনলি ওলেড মনিটরগুলো দেখায়নি। এটা হচ্ছে যে ম্যাট ফিনিশিংয়ের একটা ওলেড মনিটর, এটার মডেল হচ্ছে Asus Strix OLED XG32 UCWG। সো এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে যে এই ম্যাট ওলেড হওয়াতে যে এই যে ওলেড প্যানেলের যে একটা রিফ্লেকশনের ব্যাপারটা থাকে, ওই রিফ্লেকশনটা অনেকাংশে কমে যায়। লাইক আমি যদি এটার উপরে একটা লাইট দিই, যে লাইট দিলে এইটার যে লাইট সেন্সিংয়ের যে ব্যাপারটা এটা কিন্তু অনেকটাই কমে আসতেছে। যদি আমি এর পাশেরটার সাথে কম্পেয়ার করি, এটার যে লাইটের ব্যাপারটা, যে লাইটের রিফ্লেকশনের ব্যাপারটা, এটা কিন্তু অনেক বেশি। আর লাইটের এগেইনস্টে যখন আপনি কোনো গেমিং করবেন, সেক্ষেত্রে ওলেডের যে দেখার যে ভিজিবিলিটি বা যে ওভারঅল এক্সপিরিয়েন্স, সেটা অনেকটাই কমে আসে। সেই ক্ষেত্রে এই ওলেড প্যানেলটা ওভারঅল মাচ ব্রাইটার, লুকস ব্রাইটার। তো সেই হিসাবে যে রিফ্লেকশনটা অ্যাবজর্ব করার ব্যাপারটা, সেটাও ইজিলি থাকতেছে এই মনিটরে। এই মনিটরটা অন্যান্য স্পেক যদি বলতে হয়, তাহলে এইগুলো হচ্ছে যে 32 ইঞ্চের 4K প্যানেল, এটা সর্বোচ্চ 165 হার্টজ পর্যন্ত টুইক করা যায় এবং সর্বোচ্চ ডুয়েল মোডে, যদি আপনি 1080p মোডে নিয়ে যান তাহলে সর্বোচ্চ 330 হার্টজ পর্যন্ত নিতে পারবেন। এর বাইরে আরও যে প্রোডাক্ট, এবং 2025 সাল যেহেতু, সো AI টেকনোলজি আছে এই সকল মনিটরে, এবং এর সাথে আরও যে ইউজুয়াল যে সকল আরও যে ফিচারগুলো থাকে হাই এন্ড গেমিং মনিটরে, সেগুলো সব কিছুই আছে। এবং ওলেড প্যানেলগুলো আসলে ঘোস্টিং নিয়ে খুব একটা কথা বলার দরকার পড়ে না, কারণ ইউজুয়ালি ওলেড প্যানেলে তেমন একটা ঘোস্টিং নাই বললেই চলে। সো বলতে গেলে একটা সুপার ফাস্ট গেমিং পাবেন, স্পেশালি 1080p-তে, যদিও 32 ইঞ্চ ইন এ 1080p ফরম্যাটে যদিও একটু অদ্ভুত দেখাবে, বাট 330 হার্টজ আপনি ভ্যালোরেন্ট খেলতেছেন উইথ 32 হার্টজ ফর্ম ফ্যাক্টরে, বা আপনি চাইলে শ্রিঙ্ক ডাউনও করতে পারেন। সেই রকম একটা ফর্ম ফ্যাক্টরে 330 হার্টজ এক্সপিরিয়েন্স করাটা অনেক ভালো, উইথ আ লেস ঘোস্টিং। এর মধ্যে আমি যে কম্পেয়ার দুটো দেখালাম ওই ওলেড মনিটর দুটোর মধ্যে, একটা হচ্ছে যে প্রপারলি ম্যাট ফিনিশিং, যেটা কোনো লাইটের এগেনস্টে রিফ্লেকশন করবে না। সেকেন্ডটা মাঝখানে যেটা, ওটা হচ্ছে যে একটু গ্লসি টাইপের ওলেড প্যানেল, যেটা ইউজুয়াল গ্লসি ওলেড হয়ে থাকে। বাট আপনার দেখা যাচ্ছে যে যদি একেবারে ম্যাট পছন্দ না হয়, আবার গ্লসিও পছন্দ না হয়, আপনি ইন বিটুইনে থাকতে চান, সেক্ষেত্রে দিস ওয়ান ইজ দ্য পারফেক্ট অপশন। সেক্ষেত্রে এটার যে রিফ্লেকশন রেশিওটা, সেটা অবশ্যই আছে গ্লসি প্যানেলের মতো, বাট একটু কম। যদি আমি এইটার এগেনস্টে এটাকে যদি কম্পেয়ার করি, এইটার যে হলনেসটা সেটা কিন্তু আরও বেশি। সেই তুলনায় এইটার যে রিফ্লেকশন অ্যাবজর্ব করার ব্যাপারটা, সেটা অনেকটাই কম। সো এটা একটা সেমি গ্লসি প্যানেল, তিনোটাই সেম মডেল, জাস্ট ডিফারেন্ট ভ্যারিয়েশন বা ডিফারেন্ট সারফেস লেভেলে আসতেছে, বা ডিফারেন্ট টাইপের সারফেস টাইপের স্টাইলে আসতেছে। এখন আমি যে মনিটরের সামনে দাঁড়ায় আছি, সেটা ওয়ার্ল্ডের সর্বোচ্চ হার্জের গেমিং মনিটর বললে ভুল হবে না। মূলত এটা একটা 600 হার্জের গেমিং মনিটর, যেটার সাথে একটা টিপিক্যাল, খুব সম্ভবত এটা একটা বেনকিউর মনিটরই, টিপিক্যাল মনিটরের সাথে একটা 600 হার্জের গেমিং মনিটরের সাথে কম্পেয়ার করা হয়েছে। এই মনিটরটার মডেল হচ্ছে ROG Strix XG248Q5G। সো এটা একটা 24 ইঞ্চের ফুল HD মনিটরের সুপার TN প্যানেল। সো TN প্যানেল বলতে গেলে মার্কেটে এত বছর একটু আউট অফ লাইমলাইট ছিল। এখন দেখা যাচ্ছে যে TN প্যানেলগুলো আস্তে আস্তে আউট অফ দ্য বক্স আসা শুরু করছে, যে এটাকে আরো ইভলভ করা শুরু করছে। প্যানেল ম্যানুফ্যাকচারকে TN প্যানেলগুলোকে আরো বেশি পুশ করা শুরু করছে, কারণ TN প্যানেলে লোয়ার রেসপন্স টাইম করা পসিবল, উইথ আ লোয়ার ঘোস্টিং করা পসিবল, এবং ওইরকম পুশ করা পসিবল। যেহেতু TN প্যানেলের যে ইস্যুটা হচ্ছে সেটা হচ্ছে কালার। সো এইটার কালারকে মোটামুটি যতটুকু হচ্ছে যে প্রেজেন্টেবল করে দেন, এটাকে হায়ার রিফ্রেশ রেটে তারা পুশ করেছে আসুস। এবং এইখানে সর্বোচ্চ আপনি 600 হার্টজ পর্যন্ত অ্যাচিভ করতে পারবেন। হেড টু হেড 600 হার্টজের যে একটা কম্প্যারিজন, সেটা আমরা দেখতেছি। সো এখানে দেখা যাচ্ছে যে এটার ম্যাক্স আউটপুট এই বেনকিউ মডেলের 600 হার্টজ, এবং এইটার এগেইনস্টে হচ্ছে যে এর সর্বোচ্চ আউটপুট হচ্ছে 610 হার্টজ। সো আমরা UFO হোস্টিং টেস্টে একটা হিট রেট কম্প্যারিজন দেখতেছি, এবং এই ক্ষেত্রে এই মনিটরটার যে ইউজুয়াল মোশন বা ট্রেইলটা রয়েছে, সেটা অনেকটাই কম। যদিও এটা এখনো ফুল প্রোডাকশনে আসে নাই, আপাতত নেক্সট 3 বা 5 মাস পরে হয়তো আসতে পারে, বা 1-2 মাস পরেও চলে আসতে পারে। সো প্রোডাকশন ইউনিট হয়তো বা আর একটু বেটারভাবে আমরা এক্সপিরিয়েন্স করতে পারবো। বাট 600 হার্টজ ইজ কোয়াইট বিগ থিং, টু বি ভেরি অনেস্ট। এই স্পোর্টস গেমিংয়ের জন্য যত হার্টজ হবে তত সুবিধা, তত মোশন আকারে সব কিছু দেখতে পারবে। ফাস্ট মুভমেন্টের ক্ষেত্রে জিনিসপত্রগুলো আরও বেশি স্মুথ লাগবে। সো 600 হার্টজ এক্সপিরিয়েন্স করা ইটস এ নেক্সট থিং, ঠিক আছে। ইভেন তো আমি এখানে যখন তাকাচ্ছি, যে মোশনগুলো দেখতে খুব আসলেই খুব অন্যরকম লাগতেছে, টু বি ভেরি অনেস্ট। আর মোটামুটি এটা TN প্যানেল হলেও এই বছর যেটা বোঝা যাচ্ছে যে বেনকিউ TN প্যানেলকে পুশ করেছে, অন্যদিকে হচ্ছে যে আসুসও TN প্যানেলকে পুশ করতেছে। সো হয়তো বা নেক্সট 1 ইয়ার বা 2 ইয়ার এরকম হতে পারে যে TN প্যানেলের উপরে হায়ার রিফ্রেশ রেটগুলো লিড দিতে পারে।
এখন যারা স্পোর্টস সেন্ট্রিক ফোকাসে আছেন তাদের জন্য হয়তো বা এই ধরনের মনিটরগুলো হয়তো বা বেটার অপশন। টিএন প্যানেল অলওয়েজ এ বেটার অপশন, যেহেতু মানে অন্যান্য ব্র্যান্ডেরও অনেক টিএন প্যানেল আছে যেগুলো মানে যুগ বাই যুগ পপুলার হয়েছিল, ইভেন এখনো আছে। সো টিএন প্যানেল ডেড হয়ে যায় না, এর দ্বারা আমরা এটাই বুঝতে পারি। সো অনেক ক্লান্ত হয়ে গেলাম আসলে ঘুরতে ঘুরতে, কারণ আসুসের যে প্রোডাক্ট লাইন আপ এটা অনেক বড়। সো ক্লান্ত অবস্থায় গিয়ে দেখি যে এরকম একটা চেয়ার, আসুসের চেয়ার লাইন আপ আসলে প্রিভিয়াস হয়তো অনেকগুলো ছিল আছে, এবং আমরা মার্কেটেও আসুসের অনেকগুলো গেমিং চেয়ারের লাইন আপ এক্সপিরিয়েন্স করছি, তাদের আর্গোনমিক গেমিং চেয়ার সিরিজও আছে, বাট দিস ওয়ান ইজ লাইক ফ্ল্যাগশিপ মডেল অফ দ্য দেয়ার চেয়ার লাইন। সব ধরনের অ্যাডজাস্টমেন্ট ফিচারই সাপোর্ট করতেছে উইথ দ্য RGB লাইট, যদিও এটা পিসির সাথে কানেক্ট করলে এখনো সিঙ্ক হবে না। আই মিন তাদের জিজ্ঞেস করা হলো যে আসুস এটা অরা সিঙ্কের সাথে কবে সিঙ্ক করবে, বাট আসুসের ভাষ্য মতে এটা এখনো তারা ওইভাবে চিন্তা করে নাই, বাট আপনি পিসির সাথে প্লাগ ইন করতে পারবেন জাস্ট টু হ্যাভ দ্য লাইট এফেক্টস। সো মোর RGB মিনস মোর FPS উইথ দ্য 4D আর্মরেস্ট। সো আর্মরেস্টগুলো যে কোনো অ্যাঙ্গেলে আপনি ঘুরাতে বা ইয়ে করতে পারবেন, সামনে পিছিয়ে নিতে পারবেন। দিস ওয়ান ইজ লাইক সামনে পিছে, অ্যান্ড দিস ওয়ান ইজ লাইক অ্যাডজাস্টমেন্ট। অ্যান্ড হচ্ছে যে মানে মোটামুটি স্টাডি একটা বিল্ড কোয়ালিটি ফিল দিচ্ছে। আই মিন ওভারঅল দ্য প্লাস্টিক কোয়ালিটি ফিলস গুড। এটার যে অ্যাডজাস্টমেন্ট, সেটার যে সেন্টার ফোর্সটা আছে, সেন্টার ফোর্সটা শিফট হয়, এবং সাথে সাথে যে ওভারঅল অ্যাডজাস্টমেন্টের যে ব্যাপারটা সেটা অটো শিফট হয়ে যায়। লাম্বার সাপোর্টের যে ব্যাপারটা, এখানে যে লাম্বার সাপোর্টটা রয়েছে সেটা হচ্ছে যে এইখানে একটা নব, আর এই অপোজিট সাইডে এইখানে আর একটা নব আছে। সো এই নবটা দিয়ে দেখা যাচ্ছে যে লাম্বারের আপ অ্যান্ড ডাউন যে লেন্থটা আপনি আপনার অ্যাডজাস্টমেন্ট মতো লাম্বারটা ইয়া করতে পারবেন। আর এই পাশের যেই নবটা আছে, এই পাশের নবটা দিয়ে জাস্ট হচ্ছে যে কতটুকু ডেপথ কমাতে বা বাড়াতে পারবেন এটা করতে পারবেন। ওভারঅল দিস চেয়ার ফিলস নাইস। আই মিন যারা গেমিং চেয়ার পছন্দ করেন এবং আরও জি সেট আপ করতে চান তাদের জন্য হয়তো একটা ভালো অপশন হইতে পারে, বাট আদার দ্যান দ্যাট আরওজির আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় যে আরওজির যে আর্গোনমিক সিরিজটা আছে সেটা ওয়ে মোর প্র্যাকটিক্যাল, বাট দিস ওয়ান ফিলস প্র্যাকটিক্যাল, বা আই মিন ওভারঅল প্র্যাকটিক্যালও বলা চলে। এবং যে অ্যাডজাস্টমেন্টের যে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে দিস হেডরেস্ট ইজ ম্যাগনেটিক। সো আপনি চাইলে হেডরেস্টটা এরকম প্লেন রাখতে পারেন। দুটোতে ROG লোগো আছে, সো ইউ নেভার মিস দ্য অ্যাকচুয়াল ROG লোগো। সো দ্যাটস ইট, দ্য ROG Corsair। ইজ ইট Corsair? ওকে। এইসুস তাদের HQ-তে আমাদেরকে ইনভাইট করে, তাদের বেশ কিছু নতুন ল্যাপটপ রিলিজ হয়েছে সেগুলো চেক আউট করার জন্য। চলুন প্রথমে ROG Flow G13 দিয়ে। এই ল্যাপটপটা আমি পার্সোনালি অলমোস্ট 8 মান্থ মতো ইউজ করছিলাম। এটার ফার্স্ট রিভিশন যখন রিলিজ হয়েছিল, তো ওইটা ছিল একটা স্যাম্পল ইউনিট। তখন ওই ল্যাপটপটাতে বেশ কিছু ইস্যুস ছিল, তো 8 মাস ইউজ করার পরে আমি বেশ কিছু প্রবলেমের পরে ওইটা আবার আসুসকে রিটার্ন করে দেই। পরে আমি বাইরে বলে যে ভাই এটাতে কিছু ইস্যুস আছে। এটা প্রবাবলি 3rd or 4th রিভিশন G13 এর। আগে গ্লাসটা এত ছোট ছিল, এখন এই যে গ্লাসটা অনেক বড় করে ফেলছে। আর বিল্ড কোয়ালিটি আগের থেকে মাশাআল্লাহ অনেক মিলিটারি বিল্ড কোয়ালিটি দিছে। একটা ফালাই একটা ড্রপ টেস্ট করতে পারলে ভালো হইতো, বাট তারপরে মনে হয় না ড্রপ টেস্ট করার পরে তাইওয়ান থেকে আমি আর বেরোইতে পারবো। এটা অ্যাকচুয়ালি ল্যাপটপ আর ট্যাবের একটা কম্বিনেশন বলতে পারেন। দিস ইজ এ ল্যাপটপ। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ROG G13 যখন প্রথম রিলিজ হয় ওইটার সাথে অ্যানাউন্স হয় ROG Xe মোবাইল, অর্থাৎ দিস ইজ এ পোর্টেবল জিপিইউ ফর ল্যাপটপ। আগে এই জিপিইউটা শুধুমাত্র ROG Flow G13 অ্যান্ড X13 এর জন্য এক্সক্লুসিভলি ছিল, কজ ওইটার কানেক্টরটা ছিল XGM কানেক্টর। এইসুস স্যার আর কোনো ল্যাপটপে ওই জিপিইউটা ইউজ করা যেত না, বাট এইসুস এখন তাদের নতুন Xe মোবাইল 50 সিরিজের যে Xe মোবাইলগুলো এটা মেইনলি ইউনিভার্সাল করছে, অর্থাৎ আপনার যে কোনো ব্র্যান্ডের ল্যাপটপ হোক না কেন Thunderbolt 4 বা Thunderbolt 5 সাপোর্টেড হলেই আপনি যে কোনো ল্যাপটপেই এই জিপিইউটা ইউজ করতে পারবেন। এটার 3টা ভেরিয়েন্ট অ্যাভেলেবল আছে, 5090, 5080 আর 5070। এইটার 5090, 5080 এর দাম আর ডেস্কটপ গ্রেডের দাম অলমোস্ট সিমিলার। তাই ভাই লাভটা হইলো কি? বাজেট কিছুটা বাড়ানো যাক, কিডনির উপরে একটু প্রেশার বাড়বে এখনই। এই সাইডে রয়েছে ROG Scar G18 লাইন আপগুলো। গত 14 তারিখে অলরেডি আমাদের চ্যানেলের রিভিউ গেছে। সো এইখানে আছে দি 5090 এডিশন, যেটা আমাদের স্টোরেতে আসার কথা, বাট তার আগেই আমরা তাইওয়ান এসে পেয়ে গেছি। সো এখন একটা হালকা পাতলা রিভিউ করে ফেলি। প্রসেসর সেমি আছে, Core Ultra 9 275HX আর GeForce RTX 5090 ল্যাপটপ জিপিইউ, ম্যাক্স TDP 175 ওয়াট পর্যন্ত। দিস ইজ হিউজ। এটা হচ্ছে যে একটা মিনি LED 2.5K 240 Hz 3 মিলিসেকেন্ড 100% DCI-P3 ACR টেকনোলজি। লাইক এখানে খুব ক্রেজি শিট, সর্বোচ্চ 1200 নিটস পর্যন্ত এটা পিক ব্রাইটনেস উইথ NVIDIA G-Sync সাপোর্টেড। এটা হচ্ছে Pantone ভ্যালিডেটেড, সো কালার অ্যাকুরেট উইথ হাই রিফ্রেশ রেট, তারপরে 3 মিলিসেকেন্ড রেসপন্স টাইম, নো কম্প্রোমাইজ। 18 ইঞ্চে 16:10 টাইপের রেশিওতে আসতেছে।
মানে যত রকম ফিচার প্যাক করার দরকার সব রকম তে ফিচার। আরো যদি স্টোরেজ আর মেমোরির কথা বলি, এটাতে মেমোরি আছে 64 GB 6000 বাসের, আর স্টোরেজ আছে 2 TB টোটাল 4 TB PCIe Gen 4 NVMe SSD, যেটা 7000 স্পিড রেটেড। তো বাংলাদেশে এটার প্রাইস কত হয় আপনারা একটু গুগল সার্চ করে দেখে নিন। আর এই পাশে 5070 Ti এডিশন আছে, 58 এডিশন আছে। এবার আমরা একটু এই পাশে আসি। সো এটা হচ্ছে যে ROG Zephyrus লাইন আপ। Zephyrus পার্সোনালি আমার মোস্ট ফেভারিট লাইন আপ ROG এর যতগুলো ল্যাপটপের লাইন আপ আছে। সো প্রথমেই দেখতে পাচ্ছি ROG Z14, এটা আগের ফর্ম ফ্যাক্টরেই আছে, আর ডিজাইনের নতুন কোনো চেঞ্জ নেই। চেঞ্জ যেটা হয়েছে ফিজিক্যাল চেঞ্জেসের ভিতরে এই টাচ প্যাডটা, এটাকে গ্লাস সারফেস করছে। আর স্পেক ওয়াইজ যদি বলি, এটাতে Ryzen 9 HX 370 আছে আর RTX 5080 আছে, যেটা রিভিউ অলরেডি আমাদের চ্যানেলে আছে। জাস্ট এখানে জিপিউটা আপগ্রেড করা হয়েছে। আর এই পাশে রয়েছে ROG Zephyrus G16। ভাই এই একটা ফর্ম ফ্যাক্টর, এটা মাত্র 1.49 সেন্টিমিটার থিক। এটার মধ্যে স্পেক আছে ইন্টেল কোর আল্ট্রা 9, 64 GB র্যাম অ্যান্ড RTX 5090 GPU। মানে ভাই বিশ্বাস করার মতো এটা, এই পাতলা একটা ফর্ম ফ্যাক্টরের ভিতরে RTX 5090 GPU ASUS ভরে দিছে। এখন দেখার বিষয় হচ্ছে যে দেশে আসার পরে এটাকে আমরা রিভিউ করব যে এই ফর্ম ফ্যাক্টরে, আর এটার ওয়েট 1.89 কেজিরও কম। সো আমরা দেখার ট্রাই করবো যে এই ফর্ম ফ্যাক্টরে 5090 তার রেটেড পারফরমেন্স দিতে পারছে কিনা। এরপর আমরা আরেকটু সামনে যাই, এখানে ভিডিও করতে এসে দেখি যে আমাদের একটা দেশি ভাই শর্টস বানাচ্ছে। যেখানে AMD CPU আছে সেখানে জামান ভাই দেখেন। আমি ওই পাশে এতক্ষণ ইন্টেল ল্যাপটপগুলো কভার করতেছিলাম, জামান ভাইয়ের কোনো দেখা নাই। যেখানে AMD ল্যাপটপ ওইখানেই জামান ভাই। ASUS টাফ সিরিজের ল্যাপটপগুলো প্রবাবলি 2019 বা 18 এর দিকে প্রথম আসা শুরু হয়। তারপরে ওই টাইমে টাফ সিরিজ ছিল মেইনলি হইতেছে যে বাজেট সিরিজ, অর্থাৎ ম্যাক্সিমাম মডেলই পাওয়া যেত আন্ডার 1 লাখের ভেতরে। তারপরে 22-21 কোভিডের পর পরে তারা একটু হায়ার সেগমেন্টের দিকে যাওয়া শুরু করে। কম্পিউটার 2024-এ তারা ইন্ট্রোডিউস করে ASUS টাফ A14, বাট ভেরি স্লিম ফর্ম ফ্যাক্টর, অলমোস্ট Zephyrus এর মতো ফর্ম ফ্যাক্টর নিয়ে চলে আসছে তাদের টাফ লাইন আপটাকে। বাট লাস্ট ইয়ার প্রথম যেহেতু টাফ সিরিজটা ছিল, ওইটার CPU আর GPU এর পাওয়ার কনজাম্পশন অনেকটা লেস ছিল। রেগুলার দেখা যায় যে 165 ওয়াটের জিপিইউ গুলো থাকে, বাট লাস্ট ইয়ারের যখন রিলিজ করে তখন ওইগুলো 100 ওয়াট বা 75 ওয়াটের আশেপাশে আসে। সো 2025 সালে তারা ফর্ম ফ্যাক্টর সেম রেখা, জাস্ট জিপিইউ আর সিপিইউ পাওয়ারটাকে তারা একটু লেভেল আপ করছে। এখানে ম্যাক্সিমাম সিপিইউ এর পাওয়ার ক্যাপাসিটি দিচ্ছে 130 ওয়াট, আর জিপিইউ এর ম্যাক্সিমাম পাওয়ার ক্যাপাসিটি দিচ্ছে 110 ওয়াট পর্যন্ত। আর এত কিছুর পরেও এই ল্যাপটপটার ওয়েট স্টিল 1.46 কেজি, সাথে 100 ওয়াটের টাইপ সি চার্জিং। আর বাই দ্য ওয়ে টাফ A15 লাইন আপগুলো ম্যাক্সিমামই AMD দিয়ে আসতেছে। দ্যাটস ওয়াই জামান ভাই এইখানে মেনলি এটা কালকে রিলিজ হবে, তার আগে আমরা একটা কুইক অ্যাক্সেস পাচ্ছি। এই ভিডিওটা আজকে আমাদের আপলোড দেওয়ার মতো রাইটস নাই, প্রবাবলি এটা কালকে আপনারা দেখতে পারবেন। ল্যাপটপগুলো যখন দেশে একে একে আমাদের স্টুডিওতে আসবে তখন ল্যাপটপগুলো প্রোস অ্যান্ড কনস নিয়ে আরো ডিটেলসে কথা বলতে পারবো। চরম টাফ দিন গেল, সারাদিন মানে সকাল 8টায় উঠছি, না সরি 7:30টায় উঠছি, তারপরে 8টার সময় আপনার নানগাঁয়ে গেছি, তারপরে ওইখানে কিনোট, তারপরে এনভিডিয়া, তারপর সেখান থেকে অ্যাসুসের HQ, এখন পর্যন্ত NDA দেয়া আছে, রাত 1টার আগ পর্যন্ত এটা পাবলিশ করা যাবে না। এই মুহূর্তে শরীরে আর কোনো এনার্জি অবশিষ্ট নাই, ব্যাচগুলার ওজন টানতে টানতে মোটামুটি লাইফ শেষ। আজকের মতো এখানেই বিদায় নিতেছি। কম্পিউটেক্সের প্রথম দিন, আগামীকালকে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে, টাটা। চিত হয়ে ঘুমায়